হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই ভিডিওতে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, যেখানে রূপম ইসলামের একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে রূপম ইসলাম তার ফ্যান্সদের উদ্দেশ্যে শুয়োরের বাচ্চা এই সম্বোধনটা করছেন এবং তার ফলে বেশ আলোচনা উঠে এসেছে, চর্চা হচ্ছে, ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং এই সম্পূর্ণ ঘটনাটি নিয়ে আমাদের কি সেটা আমরা বলার চেষ্টা করব। এই ছোট্ট ক্লিপ যেটা ভাইরাল হয়েছে সেটা আমি প্রথমেই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমাদের পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য এবং তারপরে আমরা আলোচনায় আসছি। আমরা ফসিলদের ফ্যান একবার তাকাও প্লিজ আমাকে বাচ্চা হবে দাও, কথা শোনো না কেন তোমরা? শুনে বাচ্চা তো তোমরা যদি এই ভিডিওটা ভালো করে নোটিস করো, দেখতে পারবে যে একটা অনুষ্ঠান থেকে বেরিয়ে রূপম ইসলাম তার থাকার জায়গার উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখানে কিছু ফ্যান্স তাকে ঘিরে দাঁড়ায়, তার কাছ থেকে ভিডিও চায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, দু একজন হয়তো সেলফি তোলারও চেষ্টা করে এবং তার পরিপ্রেক্ষিতে রূপম ইসলাম তাদের প্রতি রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, চিৎকার করে এবং লাস্টে তার যে একটা অ্যাবিউজিং ওয়ার্ড সেটা ইউজ করে। দেখো, এর দিকে যদি আমি কথা বলি, অনেকগুলো দিক হয়, অনেকগুলো আলোচনা হয় এবং কোনোটাই আমি জাস্টিফাই করছি না। একটা শিল্পী তার ফ্যান্সদেরকে বিভিন্নভাবে অ্যাভয়েড করতে পারেন, বা যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে তাকে সেখান থেকে সরে যেতে হবে, তিনি চমকাতে পারেন, তিনি ধমকাতে পারেন। আমরা এরকম অনেক এক্সাম্পল দেখেছি যেখানে অরিজিৎ সিং গাড়ি দাঁড় করিয়ে তার ফ্যান্সদের বোঝাচ্ছে এত হর্ন দিচ্ছ কেন, এইসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কিন্তু তিনি কখনো বাজে শব্দ ইউজ করে না। এরকম আমরা অনেক এক্সাম্পল পাই। আবার এরকম অনেক এক্সাম্পল পাই যেখানে ফ্যান্সদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়, সেরকম বড় বড় স্টাররাও করে থাকে। এবারে পুরো জিনিসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে, একজন শিল্পী যখন 1.5 ঘন্টা 2 ঘন্টা পারফরমেন্স করছেন এরকম ঠান্ডায় বা গরমে, সেই পরিস্থিতির পর ওই যে সিচুয়েশনটা থাকে যেখানে তিনি চলে যান, একটু বিশ্রামের দরকার, এবং এখানে কোট আনকোট তিনি যে মানসিক অবস্থায় ছিলেন সেটা স্টেবল ছিল কিনা আমি বলছি না, মানে ওই ধরনের জায়গা থেকে সেই স্টেটমেন্টটাও আমি পাস করার কেউ নই, বিকজ আমার কাছে কোনো প্রুফ নেই এবং আমি সেখানে প্রেজেন্টও ছিলাম না। যেটুকু ভিডিওতে কথাবার্তা শুনতে পাচ্ছি তার বেসিসেই বলছি। তিনি যদি নাও থাকেন তাও আমার মনে হয় যে এই ওয়ার্ডটাকে ইউজ থেকে তিনি ব্যাহত থাকতে পারতেন, কারণ যে ছেলেগুলো তার কাছে পৌঁছেছিল দু একজন, অধিকাংশটাই কিন্তু গেটের বাইরে ছিল, তাদেরকে যখন তিনি ধমকটা দিচ্ছেন তারা কিন্তু বেরিয়ে চলে আসছে, তারপরে কিন্তু তিনি গিয়ে গাড়িটা দিচ্ছেন একদম লাস্ট মোমেন্টে। তো আমার মনে হয় সেটাকে সন্তর্পণে অ্যাভয়েড করা যেত, বাট তিনি করেননি। সেটাকে আমি বলবো যে ঠিক আছে, একটা হিট অফ দ্য মুভমেন্ট হয়ে গেছে, যদিও গাড়িটাকে আমি কোনোভাবেই গ্লোরিফাই করার চেষ্টা করছি না। এবারে আসি, একজন শিল্পীর পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। আমাদের অডিয়েন্স হিসেবেও যেমন, বা একজন ফ্যান হিসেবেও যেমন একটা উত্তেজনা থাকে, একটা উন্মাদনা থাকে যে আমার কাছের শিল্পীকে কাছে পেয়েছি, একটা ফটো তুলি, একটা সেলফি তুলি, একটা ভিডিও করি, এই জিনিসগুলো থাকে। এবং আমাদের ভুললে চলবে না, রিসেন্ট কিছুদিন আগেই ইন্দ্রপতন হয়েছিল কলকাতাতেই, সেখানে ওই রকম একটা অডিটোরিয়াম যেখানে গরম লাগছে শিল্পীর, যেখানে গ্যাস হয়ে যাচ্ছে এবং তারপরে মর্মান্তিক পরিস্থিতি আমাদের কারো অজানা নয়। এই রকম জিনিস থেকে বেরিয়ে এসে যখন এই ভিডিওটাও আমরা দেখবো, তখন রূপম ইসলাম কিন্তু বলছেন যে আমাকে বাঁচতে হবে। তো অর্থাৎ তিনি কিন্তু ওই যে পুরো প্রোগ্রামটা করেছেন তারপরেই তার একটা সাফোকেশন হচ্ছে, তার একটা শারীরিক আনস্টেবল সিচুয়েশন আছে, সেটা তার মুখ চোখ দেখেও বোঝা যাচ্ছে। তো আমাদের কিন্তু অডিয়েন্স হিসেবেও বা দর্শক হিসেবে, ফ্যান হিসেবে এই দায়টাই কিন্তু বর্তায় যে একজন শিল্পীকে তো আমরা উপভোগ করলাম, তার গান উপভোগ করলাম, তিনি এতক্ষণ ধরে ননস্টপ 1.5 ঘন্টা 2 ঘন্টা পারফরমেন্স করলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবারে তাকে তো একটু ব্যক্তিগত স্পেস দিতে হবে, তাকে তো একটু ছাড়তে হবে যে তিনি গিয়ে একটু ফ্রেশ হোক, তিনি গিয়ে একটু রেস্ট নিন, তিনি একটু খাবার খান, জল খান। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, মানবিকতা কোথায়? আমি মানছি হিট অফ দ্য মোমেন্ট তিনি যেমন গালিটা দিয়েছেন, আমরা অডিয়েন্স হিসেবে যতই আজকে ভালোভাবে এসি ঘরে বসে একটা ভিডিও বানাই, ওই সিচুয়েশনে প্রত্যেকেই চাই যে একটা সেলফি তুলে নিই। আমি হয়তো যদি ওখানে থাকতাম আমিও চাইতাম যে চলো একটা সেলফি তুলে নিই, পিছনে যেতাম। কিন্তু তিনি যখন না বলছেন হয়তো আমি সরেও আসতাম, এবং সেখানেও ছেলেগুলো কিন্তু তাই করেছিল। অনেকগুলো ছেলে সরে এসেছিল, দু একজন গেটের কাছে ছিল, তারা একটু এগিয়ে গিয়েছিল এবং যখন ধমক দিয়েছে রূপম ইসলাম তখন কিন্তু তারা চলে এসছে। এবং আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করবেন, একদম লাস্টে গিয়ে তিনি গাড়িটা দিচ্ছেন। তো দুটো জিনিস একে অপরের সাথে আমার মনে হয় খুব কানেক্টেড। একজন শিল্পীকে যদি আমরা তার স্পেসটা না দিই, তার যদি অবস্থাটা না বোঝার চেষ্টা করি অডিয়েন্স হিসাবে, তো তার একটা গালিকে নিয়েও আমরা এভাবে ভিডিও বানিয়ে সেটাকে বড় সড়ো করে দিতে পারি না। আমি আবারও বলছি, গালিটা দিয়ে তিনি হয়তো ঠিক করেননি, সেই সিচুয়েশনটাকে হয়তো অ্যাভয়েড করা যেত,
বাট আমাদের বুঝতে হবে একটা সিচুয়েশন একদম হাই পিকে যখন পৌঁছায় তার পিছনের যে স্টেজগুলো থাকে, তার পিছনের যে ঘটনাক্রমগুলো থাকে, সেগুলোর মধ্যে কিন্তু শিল্পী অলরেডি পেরিয়ে এসে পরে এরকম একটা জায়গায় পৌঁছান। তাছাড়া কিন্তু কেউ চায় না যে আমি একজনকে গাল দিয়ে দিলাম। আজকাল যে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকেই জানে যে সেটা ভিডিও হয়ে যাবে, সেটা আমার রেপুটেশনের জন্য খারাপ। কিছু লোক তো এটাকে নেগেটিভ ওয়েতে নেবেই, 100% তো আর ভেবে চিনতে বলবে না। অনেকেই সেটা সেন্টিমেন্ট ওয়েতে নেবে, সেখানে যারা প্রেজেন্ট ছিল তাদের বন্ধু বান্ধব সার্কেলে আরো বন্ধু বান্ধব তারা জিনিসটাকে খারাপ চোখে নেবে। এবং গালটা যেহেতু তার বাবাকে দেওয়া হচ্ছে, টেকনিক্যালি তার বাবা তো ওখানে প্রেজেন্টও ছিল না, সে ভাববে যে কেন। তো এই জিনিসগুলো থাকবে, কিন্তু আমার বলা হচ্ছে এই জিনিসগুলো পৌঁছাতে গেলে আমাদের অনেক কিছু ভাবতে হবে। সেই শিল্পীকেও স্পেসটা দিতে হবে, কারণ তিনি গান করছেন আমাদের জন্য, তিনি যে কাজটা করছেন সেটা আমাদের জন্য। অনেক হয়তো বলতে পারে যে তিনি তো টাকার জন্য করছেন, টাকার জন্য তো সবকিছুই হয়। আজকে মানুষ একটা পরিশ্রম করে, সে যে কোনো প্ল্যাটফর্মের জন্য হোক না কেন, যে কোনো একটা কাজের জন্য হোক না কেন, সেটা তো টাকার বিনিময়ে, সেটা তো এন্ড অফ দ্য ডিসকাশন। কিন্তু কথা হচ্ছে যে সেইভাবেই ভাবতে গেলে ওই 2 ঘন্টার জন্য শিল্পীকে আমি টিকিট কেটে দেখতে গেছি, মানে ওই টাইমটার জন্য তিনি আমার প্রপার্টি, এটা তো মনে করে নিতে পারি না আমরা কেউ তাকে একটা প্রপ হিসেবে তো ইউজ করতে পারি না। এন্ড অফ দ্য ডে তিনিও একটা মানুষ, জলজান্ত মানুষ, তো তাকে তো সেই স্পেসটা দিতে হবে রে বাবা। আমার কথা খুব সিম্পল, যে দোষটা দুজনেরই। তাই যদি দুজনের দোষ হয় এখানে, বা দুই পক্ষের যখন দোষ হয়, তখন কিন্তু আমরা এক পক্ষকে কাঠগড়ায় তুলতে পারি না যে না তিনি গাল কেন দিয়েছেন। আমাদের বুঝতে হবে যে গাল দেওয়ার পরিস্থিতিটা কেন এলো। অনেক অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, অনেক শিল্পীরা আছেন যারা বেবাজা, মানে নর্মালি আপনি হয়তো গেলেন, আপনাকে সেইভাবে সম্মান করলো না, আপনাকে তাড়িয়ে দিল, আমি কিন্তু তাদের বিপক্ষে কথা বলবো। তখন সেখানে সেই সিচুয়েশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে বুঝতে হবে একটা পরিস্থিতি কমপ্লিটলি আলাদা। কেননা 2 ঘন্টা একটা শিল্পী পারফর্ম করার পর তাকে যদি আমি টর্চার করতে যাচ্ছি, তার মানসিক যে স্টেজ সেটা একটা কোয়েশ্চেনেবলের জায়গায় পৌঁছায়। তাও আমি বলবো যে শুধুমাত্র একটা স্ল্যাংস দিয়ে, শুধুমাত্র একটা কথার জন্য আমরা একটা শিল্পীকে রিজেক্ট করতে পারি না। ছোটবেলা থেকে যে ইমোশন তার প্রতি আমাদের আছে, তার পারফরমেন্স উপর আমাদের যে বিশ্বাস আছে, তার যে রক কালচারের উপর বিশ্বাস আছে, সেটা কখনো খামতি হতে দিতে পারি না আমরা, সেটা কখনো লঘু হয়ে যায় না। তার পরিশ্রম, তার এতদিনের রেপুটেশন, সেটা কোনোদিনও মুছে যেতে পারে না। বাট হ্যাঁ, এই গালিটা তিনি যদি না দিতেন, যদি ঠান্ডা মাথায় আর একটু কাজটা করতেন, তাহলে হয়তো ভালো হতো। এবং সিচুয়েশনটা কিন্তু কন্ট্রোলে চলে এসেছিল তার গালি দেওয়ার আগেই। সেটা আরো বড় কোশ্চেন, যে যদি গালি দিয়ে পরে সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে হতো, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। যখন সিচুয়েশনটা কন্ট্রোলে চলে এসছে, বাট হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে, এটাই বক্তব্য আমার। আমি বলবো যে ব্যাপারটাকে আমাদের আরো গুরুত্ব দিয়ে বুঝতে হবে, গ্র্যাভিটিটা আমাদের বুঝতে হবে। এই ছিল আমাদের আলোচনা। তোমাদের যদি ভিন্ন মত হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।